আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। আমরা প্রায়শই অনেককে বলতে শুনি স্বাস্থ্যই সকল সুখের মূল। একজন মানুষ শারীরিক এবং মানসিকভাবে যতদিন সুস্থ থাকবে তিনি তার জীবনের সকল ধাপই অতিক্রম করতে পারবেন সফলভাবে। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে নানা কার্যক্রমের মধ্য দিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা বাংলাদেশ টেলিভিশনে কথা বলবো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার খুঁটিনাটি নানা বিষয় নিয়ে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমাদের সাথে অতিথি হিসেবে আরও রয়েছেন বর্তমান সরকারের স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। একেবারে অনুষ্ঠানের শুরুতেই মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কাছে আসছি। বিশ্ব স্বাস্থ্য দিবস, নানা উদ্যোগ, নানা কার্যক্রমের মধ্য দিয়ে আজকের এই দিনটি পালিত হচ্ছে। সেক্ষেত্রে আসলে বর্তমান বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক প্রেক্ষাপট কেমন দেখছেন আপনি? স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে বৎসরে একটি দিন দিয়ে মানুষকে মনে করিয়ে দেওয়া হয় যে স্বাস্থ্য ভালো থাকতে হবে, সবার সুস্বাস্থ্য থাকতে হবে। আর সেইটা বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে পালনের উদ্দেশ্যে আজকের দিনটি, যেটা ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে সারা বিশ্ব জুড়ে এটা পালিত হয়। আমরা এর বাইরে নই, আমরাও এই দিবসটাকে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করতেছি। এর ভিতরে আপনি জানেন আমরা স্বাস্থ্য বিষয় নিয়ে আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যে গত নির্বাচনটা করেছি, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং মানুষের গোড় দৌড়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, সেই লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা, সরকারগুলির দুর্বলতা, দুর্নীতি সব কিছু মিলে স্বাস্থ্য খাত অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে, অসুস্থ হয়েছে। আমরা সেই বঙ্গুর স্বাস্থ্য সেবা দশা থেকে আমরা সবাই মিলে এটাকে আলহামদুলিল্লাহ একটা ভালো স্টেজে আমরা তুলে আনতে চেষ্টা করতেছি। পুরোপুরি সক্ষম হয়েছি বলবো না, বাট আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ধরুন এই যে মিজেলস, হঠাৎ করে ২০২০ সনের ডিসেম্বরে মিজেলসের একটা ক্যাম্পিং হয়েছিল, তাও এটা খুব রিকোয়ার্ড পপুলেশনটাকে কাভার করেনি। প্রত্যেক ৪ বছর পর একটা ক্যাম্পিং হওয়ার কথা ছিল মিজেল রিভেলার, সেটা ব্যাহত হওয়ার কারণে মানে এই বয়স গ্রুপটা যাদের মানে মিজেলসটা হয় ৬ মাস থেকে ৫ বছর বা ১০ বছর পর্যন্ত, এই গ্রুপটা অনেক একটা বিরাট সংখ্যা আনভ্যাকসিনেটেড রয়ে গেছে। এটাকে ভ্যাকসিনেটেড না করার কারণে মিজেলসের একটা আক্রমণ হয়েছে। তা আমরা এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করি যে আমরা ফুললি অ্যারেস্ট না করতে পারলেও মোটামুটি আমরা একটা পেরিফেরি সৃষ্টি করেছি মিজেলসের জন্য। মৃত্যুর হার আমাদের কমেছে, আমরা ভেন্টিলেটর সাপ্লাই দিয়েছি, আমরা আইসিইউ ইউনিটগুলি খুলতেছি। আমাদের সচিব, আমাদের মহাপরিচালক বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন রাজশাহীতে ঘুরে এসেছেন, ভেন্টিলেটর দিয়ে এসেছেন। আইসোলেশন প্রত্যেকটা উপজেলায় ২-৩টা বেড করে আইসোলেশন বেড রাখার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। স্বাস্থ্যকর্মীদের সকল ছুটি আমরা বাতিল করেছি। আমরা মিজেলসের টিকাদান কর্মসূচি শুরু করেছি। আপনি অবশ্যই আনন্দিত হবেন যে আমাদের প্রথম দিনে টার্গেট ছিল ৩০টা উপজেলা, 18টি জেলার মধ্যে ৭৬,০০০ আমাদের লক্ষ্য ছিল বেবিদেরকে, মানে ৬ মাস থেকে 5 ইয়ার্স পর্যন্ত, 59 মান্থ পর্যন্ত ৭৬,০০০ বেবি বলবো বা চাইল্ড তারা ভ্যাকসিনেটেড হবে। আমরা ৭৩,০০০ সক্ষম হয়েছে আমরা ভ্যাকসিন দিতে। তার মানে আমাদের 96% আমরা ভ্যাকসিন দিতে আমরা সার্থক হয়েছি। এই স্বাস্থ্যসেবা এবং বিজ্ঞান, এবারে প্রতিপাদ্য বিষয় বিজ্ঞানের উপর বিনিয়োগ বৃদ্ধি করা, কারণ বিজ্ঞানের অগ্রগতি ব্যতীত স্বাস্থ্যসেবাকে আপনি উন্নত করতে পারবেন না। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের আইসিডিডিআরবির একজন ডাক্তার তাহমিদ, সে একটা ছোট্ট জিনিস আবিষ্কারও বলবো না, একটা পদ্ধতি নতুনভাবে বের করেছে অক্সিজেন দেওয়ার জন্য। কারণ একটা বাচ্চা যখন মিজেলস হয়, মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, নিউমোনিয়ায় লাংটা কনজাস্টেড হয়ে যায়, শ্লেষ্মা
আরও কিছু লালা জাতীয় পদার্থ গিয়ে আঠা লাগিয়ে ফেলে, এতে গিয়ে অক্সিজেন দিলে অক্সিজেনটা পাস হয় না, এত বাচ্চারা মারা যায়। হোয়াট মিস্টার তাহমিদ হ্যাজ ডান ইজ দ্যাট, যে সে ওই বাচ্চার নাক থেকে প্যারালাল টিউব নিয়েছে একটা কন্টেনারের মধ্যে, 1/2 কেজি লিটার উপরে পানি আছে, ওটার ভিতরে পাইপটা দিয়েছে। বাচ্চা যখন ইনহেল করে ভিতরে অক্সিজেন নিয়ে যাবে, যে অক্সিজেনটা লাঙের ভিতরে ঢুকবে না, এটা অ্যাগেন হিউ রিলিজ। সে যখন রিলিজ করবে ওই টিউব দিয়ে ওই পানির বোতলটা যাবে, পানিতে বাবল সৃষ্টি হবে, আবার সে যখন টানবে বাবলসের অক্সিজেনটা তার লাঙে যাবে, ওই লাংটা ওই বাবলের অক্সিজেনটা লাংটাকে খোলাসা করে দিয়ে অক্সিজেন ঢোকায় দিবে, অ্যান্ড হি উইল বি সেভ। তো আমি মনে করি আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের বিজ্ঞানীদের এটা বিনা পয়সায় একটা আবিষ্কার, কাজেই বিজ্ঞানের উপর বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। স্বাস্থ্যসেবা সুন্দরভাবে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এই স্বাস্থ্য দিবস এটি আমাদের প্রতিশ্রুতি, আমাদের সরকারের প্রতিশ্রুতি, আমাদের নেতা জনাব তারেক রহমানের অনেক অনেক কঠিন প্রতিশ্রুতি, টু গিভ অ্যান্ড অ্যাসিওর গুড হেলথ টু অল অফ আওয়ার পিপল অফ দ্য কান্ট্রি। স্যার, আপনার কাছ থেকে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ে দেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সেখান থেকে আসলে মানুষ শহরমুখী হচ্ছে। সেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে সেবার সর্বোচ্চ মানটুকু পৌঁছে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা রয়েছে কিনা? প্রাইমারি স্বাস্থ্যসেবার গত 15 বছরে যে কোনো সংস্কার হয়নি, কিংবা মানুষের স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য স্বাস্থ্যসেবাকে সম্প্রসারণ করা হয়নি। আপনি দেখবেন, আমরা যে বর্তমান গণতান্ত্রিক সরকারের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবার প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, এই 3টি ভাগে আমরা ভাগ করেছি। প্রাইমারি হেলথ কেয়ারকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি, যেহেতু প্রান্তিক জনগণ গ্রামে, চরাঞ্চলে কিংবা পাহাড়ে বিভিন্ন অঞ্চলে বাস করে, ওনাদেরকে আমরা সুস্বাস্থ্য এবং তাদের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রাইমারি যেগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলোকে আমরা সংস্কার করব, এখানে ডাক্তার দিব, টেকনিশিয়ান দিব, আমরা ওই স্বাস্থ্যসেবাকে ওখানে নিশ্চিত করব। কারণ আমরা দেখেছি প্রাইমারি লেভেলের যে স্বাস্থ্যসেবা, এটার সুফলটা না পাওয়ার কারণে জনগণ শহরে, জেলায় এবং বিভাগে চলে আসে। এতে বিভাগীয় শহরগুলো, জেলা শহরগুলোতে রোগীর চাপ বেড়ে যায়। আমাদের ডাক্তার সাহেবরা এদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনেক ক্ষেত্রে হিমশিম খায়। তো আমরা এই জন্যই প্রাইমারি লেভেলেই আমরা চাচ্ছি, যেমন বিশেষ করে প্রতিরোধমূলক ব্যবস্থাটা আমরা গড়ে তোলা, প্রাথমিকভাবে একটা কাঠামো তৈরি করা, যে কাঠামোর ভিত্তিতে আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে পারবো। আমরা চিকিৎসার সুফলটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। আমাদের এই সরকারের লক্ষ্য হলো আমরা আর্থিক সচ্ছলতা অসচ্ছলতা নির্ভর করবে না। আমরা সুস্বাস্থ্য মানুষের অধিকার, এই অধিকার আমরা নিশ্চিত করব, এই প্রতিশ্রুতি আমাদের সরকারের আছে। সুতরাং আমরা এই লেভেলে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুসারে আমরা সুস্বাস্থ্যের বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সকলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস স্যার, আপনার কাছ থেকে যে বিষয়টি জানবো, সম্প্রতি আমরা বাংলাদেশে হামের প্রাদুর্ভাবের কথা দেখেছি, জেনেছি, এবং আমরা দেখেছি যে বর্তমান সরকার একেবারে সাথেই নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে, বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কবে আসলে উন্নতি বা উত্তরণ ঘটতে পারে? হার্ম একটি সংক্রামক ব্যাধি এবং এটি অত্যন্ত হাইলি ইনফেকশাস, দ্রুত ছড়িয়ে যায়। এমনি একটি পরিস্থিতিতে যখন আমরা চলছি, ঠিক সেই সময় বর্তমান সরকার খুব দ্রুততার সাথে, আমরা যখন প্রথম যে সাসপেক্টেড হাম পেশেন্ট হিসাবে আমাদের ইনফেকশাস ডিজিজ হসপিটালে আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগে একটি পেশেন্টের একজন মৃত্যুর খবর যখন আমরা জানতে পারি, তখন আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এটিকে অ্যাড্রেস করতে বলা হয় এবং আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব সহ আমরা সেখানে যাই, এবং সেটি প্রায় গভীর রাত, এবং সেখানে সেই বাচ্চার মৃত্যুকে কেন্দ্র করে এবং সেখানে ইতিমধ্যে যেসব পেশেন্টরা উপস্থিত হয়েছে তাদের সার্বক্ষণিক চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়ে পরবর্তীতে যখন দেখা যায় যে আসলে আমরা সেই শিশুটি আসলে অক্সিজেনের অভাবে এবং আইসিইউ সাপোর্টের অভাবে কিন্তু আমরা তাকে হারাই, যেটি অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক
এবং এটি কাঙ্ক্ষিত নয়। এবং ঠিক সেই সময় মাননীয় মন্ত্রী ঘোষণা করেন এবং ইতিমধ্যে আমরা জানতে পারি যে ওইখানে একটি আইসিইউর ব্যবস্থা ছিল। ওয়ার্ল্ড বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রায় 1.5 থেকে 2 বছর আগে এটি পরিচালিত হতো, কিন্তু তাদের সাথে যখন প্রোগ্রামটি শেষ হয়ে যায় তখন তারা জনবল সহ এই আইসিইউটি রেখে, মেশিনপত্র ছিল কিন্তু জনবল না থাকার কারণে এটি বন্ধ অবস্থায় ছিল। এবং এটি প্রায় 18 ঘন্টার নোটিশে মাননীয় মন্ত্রীর দিক নির্দেশনায়, মাননীয় সচিব মহোদয়ের দিক নির্দেশনায় আমরা কিন্তু এটি সফলভাবে চালু করেছি, জনবল দিয়েছি এবং তাতে কিন্তু আমরা ওই ইনফেকশাস ডিজিজ হাসপাতালে আমরা অনেক শিশুর প্রাণ রক্ষা করতে পেরেছি। এটি ছিল একটি দিক। এবং ইতিমধ্যেই যে ঘোষিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটিতে আপনারা জানেন যে 30টি প্রাদুর্ভাব যে এলাকাগুলোতে ভার্নারেবল এরিয়া বলে WHO এবং ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক সমীক্ষায় যে দেখা গিয়েছে যে 30টি উপজেলায় সর্বমোট 18টি জেলার মধ্যে এই 30টি উপজেলা উপস্থিত। সেখানে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় উনি উদ্বোধন করেছেন। সেই সাথে আমাদের মাননীয় সচিব, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন উপজেলায় কিন্তু এই বিশেষ টিকাদান কর্মসূচিটি উদ্বোধন করেছেন এবং এই 30টি উপজেলাতে কিন্তু ব্যাপকভাবে কর্মসূচিটি পালিত হয়েছে। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমরা দিন শেষে যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক, যেটি মাননীয় মন্ত্রী স্যার বলেছেন যে আমাদের কাভারেজ রেট প্রায় 95.8%। তো ইপিআইয়ের যে সক্ষমতা এটি কিন্তু প্রমাণিত যে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের যে ইপিআই কর্মসূচিটি এটি কিন্তু বিশ্বব্যাপী প্রশংসিত। এই ইপিআই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সংক্রামক ব্যাধিকে কিন্তু আমরা প্রায় নিয়ন্ত্রণের দিকেই নিয়ে যাচ্ছিলাম। ঠিক এইরকম একটি সময়ে কিন্তু আমাদের এই প্রাদুর্ভাবটি আমাদেরকে কিছুটা পিছিয়ে দিয়েছে। তো আমার মনে হয় যে ডাটাবেসটি এখন ব্যবহার করা হচ্ছে বিশেষ করে তথ্যভিত্তিক এবং আমাদের যে ক্লাস্টারগুলোকে নিরূপণ করার জন্য, এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের উদ্যোগ, আমাদের জনসচেতনতা এবং দ্রুততম সময়ে টিকা পৌঁছে দেওয়া এবং তৃণমূল পর্যায়ে আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে তারা একদম নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করে যাচ্ছেন। এটি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং সর্বোপরি অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে সরাসরি সুপারভিশন করা হচ্ছে, যার মাধ্যমে আমরা আশা করছি অতি দ্রুততম সময়ের মধ্যে আমরা এই যে হামের যে প্রাদুর্ভাবটি এটি আমরা কভার করতে পারবো। এবং আমাদের কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে টেকসই উন্নয়ন প্রকল্প এবং সেটা কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 2030 এবং এটিকে অর্জন করতে হলে এই সংক্রামক ব্যাধিকে কিন্তু আমাদেরকে নির্মূল করতে হবে, তাহলে আমরা কিন্তু এসডিজি অর্জন করতে পারবো। নিশ্চয়ই। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা দেখেছি যে আপনি দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্য ব্যবস্থার নানামুখী কার্যক্রমে দ্রুত এবং সময়োপযোগী নানা কার্যক্রম গ্রহণ করেছেন। আমি যদি একটু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঘিরে আপনার প্রত্যাশার জায়গা এবং সম্ভাবনার জায়গা দুটি বিষয় একটু জানতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী নিবিড়ভাবে কার্যক্রম পর্যালোচনা করেন এবং অত্যন্ত গভীরভাবে মনোনিবেশ করেন প্রতিটি কাজে। উনি স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় এই জন্য আমাদেরকে নিত্যদিন আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। আমাদের মেডিকেল কলেজ হসপিটালের উপর অনেক প্রেশার, উনি আমাদেরকে ধারণা দিয়েছেন পিপিপিতে মানে পেশেন্ট ডিস্ট্রিবিউট করার জন্য। এতে কী কী উপকার হবে, মেডিকেলের উপর চাপটা কমে যাবে। আমরা 4টা হসপিটালে রুগী দেবো এখন 1000, মানে নামমাত্র একটা ফান্ড দিয়ে। আচ্ছা, ওদের যেটা মানে সুবিধা হবে, 3টে মেডিকেল কলেজ আছে 3টা হসপিটালে, ওই কলেজের ছাত্ররা বেশি রুগী পাবে নিশ্চয়ই। কারণ তাদের রুগী কম। এতে হ্যান্ডসন ট্রেনিংটা ছাত্রদের বাড়বে, বেটার ডাক্তার হবে, ভালো মানের লেখাপড়া শিখবে। এই জিনিসগুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেন। আমরা একেবারে উপজেলা লেভেলের লজিস্টিক্স বাড়াতে চাচ্ছি ম্যান পাওয়ার দিয়ে, টেকনিশিয়ান। আমরা 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি খুব র্যাপিডলি। সেখানে টেকনিশিয়ান থাকবে, আয়া থাকবে, সেখানে কেয়ার গিভার থাকবে, নার্সদের নতুনভাবে ট্রেনিং দেওয়া হবে এবং নার্স ইনস্টিটিউট এবং টেকনিক্যাল ইনস্টিটিউট আগামী বাজেটে আমাদের আরও অনেকগুলি নতুন স্থাপনা বৃদ্ধি করবে। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলিকে আমরা নতুনভাবে সচল করতে চাই একেবারে রিমোটেস্ট এরিয়াতে, যাতে মানুষ সেবা পায়। আমাদের প্রত্যাশা আমরা উইল ব্রিং দ্য টোটাল পপুলেশন আন্ডার দ্য হেলথ কেয়ার। স্বাস্থ্য সচেতনতার অধীনে আমরা আমাদের জনগোষ্ঠীকে আনতে চাই। সেটার জন্য যা যা দরকার ঠিক সেইগুলি একবারে কিন্তু আমরা পারবো না, গ্রাজুয়ালি আমরা ওই দিকে প্রগ্রেস করতে চাই এবং আল্লাহর মধ্যে সদ ইচ্ছা আমাদের আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাংঘাতিক দৃঢ় সংকল্পবদ্ধ জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নত করতে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সবাই মিলে। আশা করি আমরা পারবো।
স্যার, আপনার কাছ থেকে আমরা একটু বিষয় জানবো যে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সেটি বৃদ্ধি করবার জন্য কিংবা মানুষের নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবার জন্য কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করেছেন? দেখুন, স্বাস্থ্য সচেতনতাকে আমরা একটা শুধু প্রচারণার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা চাই এমনভাবে জনগণকে অ্যাওয়্যার করা যে এটা তার অধিকার, এটা তার কোনো প্রিভিলেজ না। সুতরাং মানুষ যদি অধিকার সচেতন হয় তাহলে আমার বিশ্বাস যে ওনারা জনগণ প্রত্যেকটি টায়ারে গিয়েই সে তার স্বাস্থ্যসেবাটা আদায় করে নিতে পারে। তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি টায়ারেই আমরা জনগণের সচেতনতার জন্য, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা ইভেন গণমাধ্যম যারা কর্মী আছেন আমরা তাদেরকে আমরা বন্ধু মনে করি। এই গণমাধ্যম কর্মীরা দেখেন আমাদের যে মিজেলসের রিসেন্ট আউটব্রেকটা, এটাও মোটামুটি আমাদের গণমাধ্যমের সহকর্মীরাই আমাদের দৃষ্টিতে এনেছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। এখনও তারা আমাদেরকে সহযোগিতা করছেন হামের আক্রমণ থেকে তুলে আনতে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এখন একটা বড় শক্তিশালী মাধ্যম হিসাবেও কাজ করছে। এই সমস্ত মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিয়ে, টকশোর মাধ্যমে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই সচেতনতা প্রচারণা আমরা চালিয়ে যাচ্ছি। স্যার, এমন একটা সময় ছিল যখন আমরা দেখতাম যে মানুষ চিকিৎসা নেবার জন্য কবিরাজে শরণাপন্ন হচ্ছে। সময় বদলেছে, প্রেক্ষাপটও বদলেছে। সাথে আমরা দেখছি এখন মানুষ অনেকেই অনলাইন নির্ভর চিকিৎসা সেবা গ্রহণ করছে। ফলশ্রুতিতে নানা ধরনের দুর্ভোগের মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। এই যে চিকিৎসা সেবার সাথে বিজ্ঞান, এর সংমিশ্রণ কেমন দেখছেন এবং এই বিজ্ঞানের চর্চা স্বাস্থ্যসেবায় কেমন প্রয়োজন? বিজ্ঞান ব্যতীত স্বাস্থ্য অকল্পনীয়। গ্রামীণ পর্যায়ে যেসব থিমগুলো আছে, যেসব মিথগুলো আছে, কিংবা ঝাড়ফুঁক যেগুলো আমরা বলি, সম্পূর্ণই অবৈজ্ঞানিক। এগুলোর কোনো সায়েন্টিফিক বেসিস নেই। এগুলো সুস্বাস্থ্য নিশ্চিত করা তো মানে দূরের কথা, এদের মাধ্যমে কিন্তু বরং উল্টো স্বাস্থ্য বিঘ্নিত হবে এবং ইভেন জীবনহানি হতে পারে। ঠিক তেমনি আমরা যে অনলাইন বেসিসে যেসব এখন যে ইউটিউব কিংবা বিভিন্ন জায়গায় দেই, আমি সবগুলোই যে খুব বিজ্ঞান নির্ভর এটি বলবো না। এর প্রচুর আছে যে আসলে বিজ্ঞানের সাথে মিললে, কারণ এখানে প্রমোশনের অনেক বিষয় থাকে। অতএব এইগুলো যারা প্র্যাকটিস করেন সেইখানে অন্তর্নিহিত যে বিজনেসটি আছে এটিও কিন্তু একটি ক্ষতিকর দিক। তো সেই ক্ষেত্রে বিজ্ঞানকে স্বাস্থ্যের থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। এই ইউটিউবের মাধ্যমে অনেক সময় তারা কিন্তু মানে সঠিক জায়গায় যেতে পারছেন না, ভুল জায়গায় চলে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আবারও সেই বিজ্ঞানভিত্তিক যে সেবাটা পাওয়ার কথা সেখান থেকে পাচ্ছে না। তবে হ্যাঁ, অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে যে অনলাইন কিংবা প্ল্যাটফর্মগুলো সবাই যে খারাপ করছে তা না, সঠিক তথ্য অনেকেই দিচ্ছে, বাট সেটিকে জাজমেন্ট করে নিতে হবে, সেটিকে বিশ্লেষণ করে নিতে হবে, সঠিক কিনা দেখে নিতে হবে। কিন্তু আরেকটি দিক যদি আমি বলি, আপনারা জানেন যে এখন উন্নত বিশ্বগুলোতে কিন্তু বিজ্ঞানের এমন পর্যায়ে গিয়েছে যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু চলে আসছে। এমন অনেক রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন যে আমরা ওই রিপোর্টটি একজন চিকিৎসক কিংবা একজন এক্সপার্ট কিংবা একজন টেকনিশিয়ান যা রিপোর্ট দিচ্ছেন সেখান থেকে এআই অনেক বেটার ইনফরমেশন দিচ্ছে, যেটি চিকিৎসা ক্ষেত্রে কিন্তু একটি মানে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে। অবশ্যই। তো সর্বোপরি যে আপনার যে প্রশ্নটি, সেখানে অবশ্যই স্বাস্থ্য বিজ্ঞান ভিত্তিক হতে হবে, এর কোনো বিকল্প নেই। স্যার, যে বিষয়টি মানুষজন বেশি জানতে চায় সে বিষয়টি একটু আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির কোনো পরিকল্পনা আপনার রয়েছে কিনা? অবশ্যই আমাদের সরকার আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করবে, কারণ আমরা উই আর গোয়িং টু এক্সপ্যান্ড দ্য ফেসিলিটিস ফর দ্য রুরাল পিপল। সেখানে বেশি টাকার প্রয়োজন পড়বে। আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছা, আপনি জানেন এই বর্তমান যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে আমাদের ক্যাশ ফ্লোকে দুর্বল করে দিচ্ছে দেশের। ফুয়েল কনজাম্পশন এটার ক্রাইসিস দেখা দিচ্ছে, মানুষের বেশি টাকা খরচ হচ্ছে বিভিন্নভাবে। মানে ডিসপাইট অল দ্য ডিফিকাল্টিজ অ্যান্ড মানে ব্যারিয়ার, আমাদের একটা প্ল্যান আছে আগামী বাজেটে স্বাস্থ্য খাতে আরও বেশি করে বরাদ্দ মঞ্জুর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছে। শিশু মৃত্যু কমাতে এবং মায়েদের চিকিৎসা সেবার মান বাড়াতে বিজ্ঞান নির্ভর চিকিৎসা সেবার গুরুত্ব কতটুকু দেখছেন? বিজ্ঞান হলো চিকিৎসা শাস্ত্রের ভাষা। যে নতুন নতুন
আবিষ্কার হচ্ছে, বিভিন্ন ম্যাগাজিনে নতুন গবেষণার ফল আসছে, এগুলো আমরা এই বিজ্ঞানের কারণেই আসছে। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটি মেডিকেল কলেজে, আমি রাজশাহী মেডিকেল কলেজে গিয়েছি, পাবনা মেডিকেল কলেজে গিয়েছি, আমরা নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি লাইব্রেরিতে যেন এমন সিস্টেম ডেভেলপ করা হয়, আমাদের স্টুডেন্টরা যে যে গবেষণার তথ্যটি আজকে আমেরিকায় কিংবা ইংল্যান্ডে প্রকাশিত হবে, সেটা যেন আমাদের স্টুডেন্টরা এই ঢাকায় বসে কিংবা রাজশাহীতে বসে কিংবা আমাদের যে কোনো প্রত্যন্ত অঞ্চলের মেডিকেল কলেজে বসে তারা তাৎক্ষণিকভাবে পেয়ে যায়, সেই ব্যবস্থাটি আমরা এখন শুরু করছি। বিজ্ঞানই হলো সব চিকিৎসা শাস্ত্রের মূল প্রাণ, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা ব্যবহার করে এখন বিজ্ঞান আরও এগিয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সেই অগ্রগতির সাথে তাল মিলিয়ে বিজ্ঞানকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। সুতরাং আমরা চেষ্টা করছি, আমরা চিকিৎসা শাস্ত্র শুধু নয়, আমরা এবার দেখা যাচ্ছে একটা আমব্রেলা আকারে এগ্রিকালচার, লাইভস্টক, ফিশারিজ এবং মেডিকেল সায়েন্স সবগুলোকে একসাথে করে একটা আমব্রেলা ওয়ান হেলথ প্রজেক্ট, ওয়ান হেলথ ইনিশিয়েটিভ, এটা আমরা লক্ষ্য রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং আপনার দেখেন, আমরা বিজ্ঞানের উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করছি। আমরা চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য আমরা কিন্তু নলেজ শেয়ারিংও যাচ্ছি, আমাদের স্টুডেন্ট এক্সচেঞ্জ করব। আচ্ছা, হ্যাঁ, আমরা সিলেবাস যেটা আমাদের কারিকুলাম এক্সচেঞ্জ করব, আমরা ওদের টানবো, ওদের আমাদেরটা দেবো। উইল এনরিচ আওয়ার কারিকুলাম ইফ দেয়ার ইজ এনি শর্টেজ অফ নলেজ, আমরা অন্যখানে বড় করে আমাদের কারিকুলামে আমরা অ্যাড করব। স্টুডেন্ট এক্সচেঞ্জ করব, ওইখানে এক্সপোজার পাবে, ওরা এসে আমাদের এখানে এক্সপোজার পাবে। আর আমাদের দেশে কিন্তু ভালো ডাক্তার হচ্ছে, আমাদের ডাক্তারদের ব্রেন কিন্তু অনেক অনেক টপ গ্রেড আলহামদুলিল্লাহ। এবং আমাদের কিন্তু যারা ডাক্তারি পড়ে যাচ্ছে তারা কিন্তু নেপালে, ইন্ডিয়াতে যে ভালো নাম করতেছে, দে আর ট্রিটেড এজ ভেরি গুড ডাক্তার। সুতরাং উই হ্যাভ টু গিভ থ্যাঙ্কস টু আওয়ার ডাক্তারস যারা পড়াচ্ছেন। আমি কিন্তু স্যালিউট করি আমাদের ডাক্তারদের, একটা সুনাম আছে, কিন্তু বদনাম তো থাকবেই কাজ করতে গেলে, সেটুকু বদনামও যাতে না থাকে, উই আর ট্রাই। আমাদের ডাক্তাররা আগে আসতেছেন, এখানে হচ্ছে। তারপর আমরা ডাক্তারস এক্সচেঞ্জ করতে যাচ্ছি, ডাক্তারস এক্সচেঞ্জ করে হ্যান্ডস অন ট্রেনিং আমাদের ডাক্তারকে দেওয়ানোর জন্য, যাতে বেটার ট্রিটমেন্ট ফেসিলিটিস আমাদের রোগীদের জন্য চিন্তা করা যায়। মানে মোটামুটি আফটার উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু অ্যাচিভ এ মডার্ন স্টেজ অফ ট্রিটমেন্ট ফর আওয়ার নেশন, টোটাল নেশন। আমরা সেই চেষ্টা করতেছি এবং আমরা পারবো, আমরা ফেল করি না। আমরা দেশটা স্বাধীন করেছি 71 সালে, একজন যুদ্ধ করে আমরা, কাজে এখানে আমরা স্বাস্থ্যের সকল প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে সুন্দর স্বাস্থ্য সেবা নিশ্চিত করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমরা আরো আরেকটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছি, আমাদের যে ডাক্তার সাহেবরা আছেন ওনারা অত্যন্ত মেধাবী, দক্ষ। দুর্বলতা হচ্ছে আমাদের টেকনোলজি যেভাবে এগিয়েছে বিশ্বে, আমরা ট্রান্সফার করে এখানে দিতে পারি নাই। আমরা যদি উন্নত মানের আইসিইউ, সিসিইউ বলেন, ওটি, ডিটেল, এই সমস্ত যদি ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়গুলো যদি আমরা উন্নত বিশ্বের মানে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ডাক্তার সাহেবরা ঠিক ওই ধরনের ট্রিটমেন্ট আমাদের এখানে দিতে পারবে। একদম, আমাদের নার্সেসরাও কিন্তু ভেরি ব্রিলিয়ান্ট, আমাদের নার্সেসরাও অনেক ভালো, এবং কেয়ার নিতে হবে আমাদের। আরো যেটা আপনি বলেছেন, আমাদের অনেক অ্যাটেনশন দিতে হবে ডাক্তারদের উপর, নার্সদের উপর, টেকনিশিয়ানদের উপর। দে হ্যাভ দ্য ব্রেন, উই হ্যাভ টু ইনপুট দ্য নলেজ টু দেম অনলি। দেখুন ঢাকা মেডিকেলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়, কিডনি ট্রান্সপ্লান্ট হয়, কিন্তু আমাদের ওই আইসিইউ বা আমাদের ওটি ফ্যাসিলিটিসটা যদি আমরা বিশ্বমানে নিয়ে যেতে পারি, আমাদের এই ডাক্তার সাহেবরা যারা আছেন, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বিশ্বমানের, তাদের মেধা আছে, সার্জারি হচ্ছে। শুধু আমরা যদি টেকনোলজিটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারি, আমাদের এই ডাক্তার সাহেবরা, আমার বিশ্বাস যে আমরা বিশ্বমানের স্বাস্থ্যসেবা, স্পেশালাইজড যে স্বাস্থ্যসেবা বলা হয়, এটা আমরা বাংলাদেশেই দিতে পারবো আমাদের এই ডাক্তার সাহেবদের মাধ্যমে। আমরা আরেকটা বিষয় নিয়েছি যে বিদেশে আমরা যে ডাক্তার সাহেবের কাছে আমাদের পেশেন্টরা যাচ্ছে, ওই ধরনের ডাক্তার সাহেবদেরকে আমরা আমাদের দেশে নিয়ে এসে আমরা এক্সচেঞ্জ করব। আমাদের অভিজ্ঞতা করলে আমাদের ডাক্তার সাহেবরা সমৃদ্ধ হবেন, তাহলে আমাদের পেশেন্টরা এখানেই উন্নত চিকিৎসা সেবাগুলো পেতে পারেন। এই অনেকগুলো কার্যক্রম আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং ওনার নেতৃত্বে আমরা উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ আমরা সহসাই এগুলোতে একটা কথা অ্যাড করতে চাই। আপনি উন্নত বিশ্বে জানতো সকল পশ্চিমা দেশে
আপনার এখন নাক ঝরতেছে অনেক, খুব মাথা ব্যথা করতেছে, একটা ওষুধ ডাক্তারের সাথে আলাপ করে খাবেন, আপনি পান কিনে একটা ডাক্তার পাবেন না। আর এখন বাংলাদেশে যে কোনো জায়গায় রিমোটেস্ট এরিয়াতে আপনি যান, ঠান্ডাটা লাগলে বাড়িতে দৌড় দিয়ে বাজারটা গেলে একজন এমবিবিএস ডাক্তার পাওয়া যায়। অ্যাটলিস্ট হি ক্যান প্রেসক্রাইব, আপনি নাপা 500 খাবেন না এক্সটেন্ড খাবেন। এই যে একটা হেলথ, এটা তো একটা স্বাস্থ্য সেবা, অবশ্যই। ওইখানে পৌঁছে গেছে আমাদের ডাক্তাররা। দেখেন একসময় ডাক্তাররা থাকতোই না, এখন তো আল্লাহর মধ্যে ডাক্তাররা থাকেন। আমাদের সেই নর্থ বেঙ্গলের নার্সেস আর ওয়ার্কিং ইন কক্সবাজার, এটা কি তাদের স্যাক্রিফাইস না? আমাদের তো ওদেরকে স্বীকৃতি দিতে হবে, কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে হবে, ভাই বোন আত্মীয় স্বজন সেই পচা করে রেখে কক্সবাজারে চাকরি করে মানুষের সেবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি মাচ হোপফুল যে আমাদের এই ডাক্তার, আমাদের এই নার্স, আমাদের এই কেয়ার গিভাররা আমাদের জাতিকে একদিন সুন্দর সুস্বাস্থ্য দান করবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই স্যার, এই বিষয়গুলো আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় আশার জায়গা ইনশাআল্লাহ। স্যার, অনুষ্ঠানের শেষ দিকে আছি। চিকিৎসক এবং জনগণের মধ্যে আস্থার জায়গা, সেটি আসলে কিভাবে উন্নতি ঘটানো সম্ভব, সাথে আরেকটি বিষয় যেটি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা হয়েছে, বিশ্বমানের স্বাস্থ্যসেবা, সেটি কি আসলে বাংলাদেশে সম্ভবপর কিনা? আমাদের চিকিৎসকরা যে মানের চিকিৎসা দিচ্ছেন সেইখানে তাদের নলেজের ঘাটতি নেই, যেটি স্যার একটু আগেই অ্যাড্রেস করলেন। বাট আমাদের যে টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি শেয়ারিংয়ের ক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা দুর্বল, টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কিছুটা দুর্বলতা রয়ে গেছে। এবং এটা কিন্তু বর্তমান সরকার অলরেডি অ্যাড্রেস করা শুরু করেছেন। ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে যে কিভাবে আমরা এই মেডিকেল টেকনোলজিগুলো রিসার্চ, ট্রেনিং কিভাবে আমরা এক্সচেঞ্জ করতে পারি। পার্টিকুলারলি আমাদের হেলথ সিস্টেমে রিসার্চের একটি দুর্বল জায়গা। গবেষণা যতক্ষণ পর্যন্ত না হবে, একটা গবেষণা ছাড়া কিন্তু একটি জাতি উন্নতি করতে পারে না, একটি বিষয়ের উন্নতি লাভ করতে পারে না। মোটা দাগে কিন্তু দ্বিমুখী বললেও আমি মনে করি চতুর্মুখী, যে সেবাদাতা এবং সেবাগ্রহীতা, চিকিৎসক এবং জনগণ। কিন্তু এর সাথে কিন্তু শুধু চিকিৎসকটা, স্যার যে মেনশন করেছেন, যেমন এখানে নার্স আছেন, অন্যান্য জনবল আছেন, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, প্রত্যেকেই কিন্তু এক একটি কম্পোনেন্ট। শুধুমাত্র একজন চিকিৎসক, একজন নার্স কিন্তু একটি রোগীকে ভালো করতে পারে না। তার পরিচর্যার জন্য আমার যেমন ক্লিনারের প্রয়োজন আছে, আমার যেমন ওয়ার্ড বয়ের প্রয়োজন আছে, আমার যেমন ট্রলিম্যানের প্রয়োজন আছে। অতএব এই যে প্রত্যেকটি জনবল, এইখানেই হচ্ছে একটি কোঅর্ডিনেশন করতে হবে। যে কারণে কিন্তু স্যার যেটা বলছিলেন একটু আগে, যে ওয়ান হেলথ স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকারে এবং আমাদের যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যেখানে কাজ করছেন, যে ওনার স্বাস্থ্যের যে ভিশন, মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেই ভিশন আর এই ওয়ান হেলথ স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ককে সমন্বয় করে যদি আগানো যায়, এখানে গুড গভর্নেন্স আছে, কোঅর্ডিনেশন আছে, সার্ভিলেন্স আছে, রিসার্চ আছে, রিস্ক অ্যাসেসমেন্ট আছে, এই প্রত্যেক ল্যাব সায়েন্স আছে, এখানে প্রত্যেকটাকে যদি কোঅর্ডিনেট করা যায়, অবশ্যই আমরা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা সেই দিকে আমরা যেতে পারবো। তবে ডেফিনেটলি এটির জন্য প্রয়োজন হবে কমিটমেন্ট, ডেডিকেশন, অনেস্টি, সিনসিয়ারিটি এবং কোঅর্ডিনেটেড ওয়ার্কফোর্স। আমরা যদি সঠিকভাবে কাজ করি, যার জায়গা থেকে, নিজের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে যদি কাজ করি, তাহলে এটি অ্যাচিভ করা সম্ভব। অনেক ধন্যবাদ স্যার আপনাদের আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিশ্ব স্বাস্থ্য দিবসে বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজন। আমরা শুনছিলাম যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কতদূর এগিয়েছে এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের হাত ধরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের কাছে হবে রোল মডেল। শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল, প্রতিটি ধাপেই বিশ্ব ব্যবস্থার মাধ্যমে এবং বাংলাদেশের যে সার্বিক অর্থায়ন, সেটির মাধ্যমে নিশ্চিত হবে উন্নত স্বাস্থ্যসেবা। চিকিৎসক এবং জনগণের মধ্যে যে আস্থার জায়গাটি রয়েছে, সেটি হবে সুদৃঢ়। সেই প্রত্যাশা এবং সম্ভাবনাকে সামনে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।